নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্তা অফিসিয়াল আপনাদেরকে স্বাগত। গত পরশু থেকে বেশ কিছু প্রশ্ন আমার মনকে উদ্বেলিত করে তুলেছে। বারবার ভাবছি যে এটা কি করে সম্ভব? আবার এটাও মনে হচ্ছে যে আর কিছুদিন অপেক্ষা করলেই হয়তো উত্তরগুলো পেয়ে যাব। তবে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার আগে ঘটনার বিবরণে আসি। প্রথমত আমার মনে হয়েছে ওকালতি যে পেশাটা রয়েছে এখানে আত্মসংযমের সবথেকে বেশি পরিমাণ দরকার হয়। এই পেশাতে যেই পরিমাণ আত্মসংযমের প্রয়োজন হয়, আমার মনে হয়েছে অন্য কোনো পেশাতে এতটা পরিমাণ দরকার হয় না। কারণ একজন উকিল সে জেনে শুনেও সে জানে সত্য কি মিথ্যা কি তারপরেও তাকে আত্মসংযমী হয়ে লড়াইটা চালিয়ে যেতে হয় তার মক্কেলের হয়ে। আপনারা ইতিমধ্যেই কুলতলির সাদ্দাম সর্দারের কথা শুনেছেন। বাড়িতে সুড়ঙ্গ পাওয়া গেছে, সেই সুড়ঙ্গ খাল পর্যন্ত পৌঁছে যায়। সেদিক দিয়েই সে পালিয়েছিল, তাকে যখন ১ম বার পুলিশ ধরেছিল। তার ভাই পিস্তল দেখিয়েছিল, সেই সুযোগে সে চম্পট দেয় এবং তারপর ২-৩ দিন খোঁজার পর আবার তাকে পাওয়া যায় কোনো একটি মাছের ভেড়ির আলাঘরে। এই সাদ্দাম সর্দারের বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ ৯ টি ধারায় মামলা রুজু করেছে। তার মধ্যে আগ্নেয়াস্ত্র রয়েছে, জাল নোট রয়েছে, নকল সোনার কারবার রয়েছে, ডাকাতি রয়েছে, এমনকি টেররিস্ট আততায়ীর যে ধারা রয়েছে ১৬৩ নং ধারা ইন্ডিয়ান মানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেটা হিসেবেই করা হয়েছে। এবার এই সাদ্দাম সর্দারের কুকীর্তিগুলো পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে ১০ বছর আগে থেকেও ছিল এবং ৭টি কেস তার নামে রয়েছে এবং এটি একটি গ্যাং হিসেবে বা চক্র হিসেবে কাজ করে। তার কিছু উদাহরণও পাওয়া গেছে যে সে বিভিন্ন সমাজ মাধ্যমে বা মানে সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন দিত সোনার মূর্তির। যারা আগ্রহী, যারা কৌতূহলী বা ক্রেতা যারা কিনতে ইচ্ছুক তারা ফোন নাম্বারে যোগাযোগ করত। সেই অনুযায়ী তাদেরকে ডাকা হতো একটি নির্দিষ্ট স্থানে। সেই কাস্টমাররা সেখানে পৌঁছলে তাদেরকে সাদ্দাম সর্দারের লোকরা তুলে নিয়ে যেত। নিয়ে গিয়ে আরেকটি জায়গায় নিয়ে যেত। সেখানে সাদ্দাম সর্দারের সাথে তাদের মোলাকাত হতো। আগ্নেয়াস্ত্র তার মাথায় ঠেকানো হতো সেই কাস্টমারের। তাকে বন্দী করা হতো এবং তার বাড়ি থেকে মুক্তিপণ চাওয়া হতো। এবং যে মুক্তিপণটা আসতো সেটা আদায় করতে সাদ্দাম সর্দার নিজেই যেত এবং পরবর্তীতে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। এরকম তার কেস রয়েছে। সাদ্দাম সর্দার সম্পর্কে তার গ্রামের লোক যথেষ্ট অভিহিত এবং আচরণ দেখে যা মনে হয়েছে বা পুলিশ হয়তো পরবর্তীতে তদন্ত করলে আরো ভালো জানতে পারবে, তারা এরকম একটি আভাস দিয়েছে যে ওই গ্রামে বা তার পার্শ্ববর্তী গ্রামে এই ধরনের পেশায় বেশ কিছু মানুষ যুক্ত। এবার এই সাদ্দাম সর্দারকে যখন বারুইপুর আদালতে তোলা হয় তখন তার উকিল তাকে সমাজসেবী বলেছে, যে সে অনেকগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। আর এর জন্যই আমার মনে হয়েছে যে ওকালতির পেশাটি সবথেকে আত্মসংযমী পেশা। মানে এমনি বেশ কিছু ক্ষেত্রে আদালত চত্বরে বা বিচার কক্ষে আপনাকে রামগরুয়ের ছানা হয়ে থাকতে হবে। হাসি পেলেও আপনি হাসতে পারবেন না। আর যখন উকিল নিজেই জানছে যে আমি পৃথিবীর সবথেকে বড় জোকসটা এখন বলতে চলেছি, তারপরেও সে বলছে এবং সে নিজেও প্রতিক্রিয়াহীন এবং যারা শুনছে তারাও প্রতিক্রিয়াহীন। ভাবা যায় সাদ্দাম সর্দার বিশিষ্ট সমাজসেবী। ঠিক আছে এগুলো ওকালতির পায়। কিন্তু যেই প্রশ্নটা আমাকে এই ২ থেকে ৩ দিন ধরে বা বলতে পারেন যেই প্রশ্নগুলো গত ২-৩ দিন ধরে আমাকে উদ্বেলিত করছে, বারবার চঞ্চল করে তুলছে, সেটা হলো কুলতলির সাদ্দাম সর্দারের কে যেখান থেকে ধরা হলো, সেই মাছের ভেড়ির মালিক যিনি মান্নান খান তিনি নাকি সিপিএম করেন। সিপিএম এর নেতা সাদ্দাম সর্দারকে আশ্রয় দিয়েছে। আপনারা ভাবতে পারছেন বিষয়টা? চোপড়ার জেসিপি পরিষ্কার নাম জড়িয়ে গেছে কার? চোপড়ার বিধায়কের, তৃণমূলের বিধায়কের। এই জয়ন্ত সিং নাকি জায়েন্ট সিং যাই বলুন, নাম কার জড়িয়েছে? সৌগত রায়, মদন মিত্র, এই টাইপের এই লেভেলের তৃণমূলের নেতাদের। সে সত্যি মিথ্যে পরের ব্যাপার, নাম জড়িয়েছে। আপনি এদিকে চলে আসুন।
এই দুদিন আগে বেরোলো, আবার 2-3 দিন আগেই, জামাল সর্দার নিজেই তৃণমূলের ছোটখাটো নেতা এবং তার সাথে ওখানে সালিশি বসে, বিভিন্ন নেতারা আসে, এটাও জানা গেল। পঞ্চায়েত মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, এসব তৃণমূলের নেতাদের নিত্য আনাগোনা তার ওই প্রাসাদ প্রমো বাড়িতে। অথচ দক্ষিণ 24 পরগনার তৃণমূলের নেতারা এতটা পিছিয়ে আছে। গত দুদিন অতিক্রান্ত বা অতিক্রম হয়ে গেছে, সাদ্দাম সর্দারের সাথে সিপিএম এর নাম জড়িয়েছে, তৃণমূলের একটা নেতার নাম জড়ালো না। অথচ পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা জেলা, বেতাজ বাদশা, শেখ শাহজাহান, এত পিছিয়ে কি করে দক্ষিণ 24 পরগনার তৃণমূলের নেতারা? হয় মানে এর পরিষ্কার 3টে কারণ থাকতে পারে। এক, যে সাদ্দামের যে পেশাটা রয়েছে এটা ঠিক পছন্দ হয় না নেতাদের, যে ঠিক আছে ভাই আমরা এগুলোর মধ্যে নেই, খুব যদি দরকার পড়ে ওই সম্মেলন হওয়ার সময় যে পাঠা বা মুরগির মাংস সেটা তুই দিস, বা কোনো নেতা আসলে যে মঞ্চ বাধা বা মাইক সাপ্লাইটা তুই করে দিস, হয় এই ধরনের কোনো কন্ট্রাক্ট, আর নাহলে সত্যি একদমই না, আইন আইনের পথে চলবে, সরকার সরকারের মতো চলবে, পার্টি লাইন পার্টির লাইনের মতো চলবে, তৃণমূল কংগ্রেসের সঠিক কর্মী যাওয়া উচিত, তাই ওখানকার নেতারা, এটা হতে পারে। আর নাইলে এখনো পর্যন্ত তো খোঁড়া চলছে, খোঁড়ার পর দেখা গেল কেচোর জায়গায় কেউটে বেরোয় আসে কিনা, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এই যে সিপিএম এর নেতার নাম জড়িয়েছে না, বেসিক্যালি যেটা হয়েছে সেটা মানে যতগুলো কারণ এখনো পর্যন্ত আমার কানে এসছে বা আমি সংবাদ মাধ্যমে দ্বারাই শুনেছি বা খবরের কাগজগুলোতে পড়েছি, সব থেকে বেশি গ্রহণযোগ্য যেটা মনে হয়েছে, যে ওখানকার প্রাক্তন বিধায়ক বলেছে যে তার বাবা ওখানকার সিপিএম এর কর্মী, তো বাবার ছেলে হিসাবে এই মান্নান শেখের নাম উঠে এসছে, এবং ঠিক আছে এও তাহলে সিপিএম করে। আর এখন কি বুথে টুতে সিপিএম এর নেতাটা হওয়া মানে আপনি না হলেও আপনাকে দাগিয়ে দেওয়া হয়, তার কারণ কোনো কারণে যদি বুথের অন্যান্য গ্রামবাসীরা এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় যে আপনি তৃণমূল সমর্থিত নন বা আপনি বিজেপির সমর্থক নন, তাই থাকলো বামপন্থী বা আপনি হয়তো কোনোদিন সিপিএম এর মিছিলে গেছেন, তাই যেহেতু এখন কর্মীরই এত অভাব, তো একজন থাকলে ওটাই নেতা, সেই হিসাবে যাই হোক সিপিএম এর নাম জড়িয়েছে, এটা বড় বিষয়। আর এটা অস্বীকার করার জায়গা নেই যে এখন যেগুলোর উত্থান দেখছেন, এদের হয় বাবা কাকা বা কোনো না কোনো সূত্র সিপিএম এর আমলে ছিল। হ্যাঁ, এটা হতে পারে সিপিএম এর আমলে যেটা ছিল সেটা তৃণমূলের আমলে শৈল্পিক পর্যায়ে হয়েছে, প্রো ভার্সন বা আলট্রা ভার্সন হয়ে গেছে, কিন্তু ভিত্তিপ্রস্তর ওই সময় বা ফিতে কাটা ওই সময়ই হয়েছে। কিন্তু আমার সব থেকে বেশি চিন্তা, দক্ষিণ 24 পরগনার তৃণমূল এত পিছিয়ে কেন? আবার এটাও হতে পারে এতটা সততার জন্য কিন্তু মমতা ব্যানার্জি পুরস্কৃত করতে পারে এই দক্ষিণ 24 পরগনা বা কুলতলির পার্শ্ববর্তী বা ওখানকার নেতাদেরকে, যে পরপর যেসব ঘটনা ঘটছে কোনো না কোনো ভাবে তৃণমূলের নেতারা জড়িত, আর সেখানে এখনো পর্যন্ত এখানে তৃণমূলের নামই জড়ায়নি। কল্পনাতীত, এটা ভাবাই যায় না আজকালকার যুগে। মানে এটা তৃণমূলের সরকারে আসার পর এ যাবৎকালে সর্বসেরা ঘটনাগুলোর মধ্যে অন্যতম, তৃণমূলের অন্তত যে একটি ঘটনা ঘটেছে, বাটপাড়ির ঘটনা ঘটেছে, 2 নম্বরই ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের নাম জড়ায়নি। যদি আপনাদের কাছে কোনো খবর টবর থেকে থাকে এসব বিষয়ে, বা হয়তো 2 দিন পর জড়াতে চলেছে, আপনাদের কাছে আগাম এরকম তথ্য রয়েছে বা সূত্র রয়েছে বা খবর রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মতামত সেটাও জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।